অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। সকাল পর্যন্ত শক্তি ধরে অতিক্রম করবে স্থলভাগ। পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত, উড়ে গেছে ঘরের চালা। পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু। আমি আমার জীবনে এরকম ঘূর্ণিঝড় কখনো দেখিনি। প্রচুর ঝড় বৃষ্টি, তাই আশ্রয়কেন্দ্রে আছি, এখন নিরাপত্তায় আছি। কৃষি জমি ও জলাশয় দখলে মেতেছে নর্থ সাউথ গ্রুপ। বালু ভরাট করে প্লট বিক্রি। বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদে সাহস পান না এলাকাবাসী। অর্থ সংকটের মধ্যেই ডিসি ইউএনওদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল গাড়ি। খরচ 381 কোটি টাকার বেশি। সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ। এবং একের পর এক বেরিয়ে আসছে বেনজিরের সম্পদ। 119 স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ আদালতের। ক্রোক প্রক্রিয়া শুরু করেছে দুদক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। শক্তি ধরে রেখে ধীর গতিতে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল, যা লণ্ডভণ্ড করে দিচ্ছে মোংলা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী সহ বেশ কয়েকটি উপকূলীয় জেলা। আরও কিছু সময় এই তাণ্ডব চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর উপকূলবাসীর সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে এম এ আজিমের রিপোর্ট। রোববার সন্ধ্যার পর বৃষ্টি, প্রবল বাতাস আর জলোচ্ছ্বাস নিয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল, যার তাণ্ডবে উপড়ে পড়ে গাছ, বাঁধ ভেঙে ভাসিয়ে নেয় ঘরবাড়ি, ফসলের ক্ষেত, মাছের ঘের। আবহাওয়া অধিদপ্তর বলছে, স্থলভাগ অতিক্রম করলেও দুর্বল হচ্ছে না ঘূর্ণিঝড়টি। স্থল নিম্নচাপ আকারে বিস্তৃত হবে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত। এই রিমেল এখন পর্যন্ত এই কালকের সকাল নাগাদ পর্যন্ত শক্তিমাত্রা অক্ষুণ্ণ রেখে সে তার জার্নি সমাপন করবে বলে আমরা আশঙ্কা করছি। ঝড় থেমে গেলেও সোমবার দিনভর সারা দেশে দমকা হাওয়া আর বৃষ্টির আভাস দিয়েছেন তারা। যে সাথে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া থাকবে এবং ভারী বৃষ্টিপাত থাকবে এবং আগামীকাল সারা দেশেই প্রায় থেমে থেমে বৃষ্টি হবে। কোথাও কোথাও দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। মালামালগুলি যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে, যেগুলি আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি এবং বাড়তি কি লাগে এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আপনাদের দুর্যোগ মন্ত্রণালয়, সচিবালয়, আমাদের সচিবের নেতৃত্বে কাজ করতেছে। ঘূর্ণিঝড় রিমালের বডি মুভমেন্ট গতি ঘন্টায় 18 কিলোমিটার, যার বাতাসের গতিবেগ ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় অঞ্চলে চলছে ব্যাপক ঝড় বৃষ্টি, লণ্ডভণ্ড চারপাশ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। ঘূর্ণিঝড় রিমাল সুপার সাইক্লোন না হলেও এটি যে তাণ্ডব দেখাচ্ছে সমুদ্র উপকূল এলাকায়, সবচেয়ে বেশি ভয়াবহ একটি পরিস্থিতি। এবং আমরা ঠিক রাত 1টা বাজে এই কুয়াকাটার যে সমুদ্র সৈকত এলাকা আমরা রয়েছি, পানির যে উচ্চতা সেটি 7 থেকে 8 ফিট বেড়ে গিয়েছে। আমরা বাতাসের যে গতিবেগ এবং এখানকার ঘর বাড়িগুলো লণ্ডভণ্ড করে দিয়ে গেছে সেটি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই। এবং গাছপালা সবকিছু কিন্তু লণ্ডভণ্ড করে দিয়ে গেছে এবং এখানকার সাধারণ মানুষের জীবনকেও কিন্তু সর্বশান্ত করে দিয়ে গেছে। সুপার সাইক্লোন না হলেও ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব অনেকটাই ভয়াবহ। এবং এখানকার যে আমরা সমুদ্রের পাড়ে রয়েছি, সেই পাড় বরাবর সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী যারা আছেন, একটু কথা বলতে চাই, কি পরিস্থিতি, পানির উচ্চতা কতটা বেড়েছে একটু বলবেন আমাদের? দর্শক, পানির উচ্চতা আগের থেকে অনেকটা বেড়েছে। আমরা দেখতে পেরেছি এখন রাত প্রায় 1টা বেজেছে। আমরা বাসা থেকে চলে এসেছি। বাসা থেকে আমরা আমাদের মা বাবা, ভাই বোন যারা ছিল তারা আশ্রয় কেন্দ্রে চলে এসেছি। এরকম ঘূর্ণিঝড় আমরা এর আগে দেখেছেন? আমি আমার জীবনে এরকম ঘূর্ণিঝড় কখনো দেখিনি, তবে শুনেছি 2007 সালে সিওডর হয়েছিল, তবে সেটা আমি দেখিনি। তখন আমি নোয়াখালীতে লেখাপড়া করি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরো বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। একটু যদি আসেন আপনারা একটু। সুপার সাইক্লোন না হলেও ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমালের তাণ্ডব আসলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং এরকম ঘূর্ণিঝড় আমরা আগে থেকে এখনো দেখিনি। এই যে অনেকদিন এরকম ঝড় এই মাত্র প্রথম দেখলাম। এবং আপনি তো কাজ করছেন, কি পরিস্থিতি, পানির উচ্চতা কতটা বেড়েছে?
হয়েছে, কতটা লন্ডভন্ড হয়েছে? স্বাভাবিক জোয়ার হচ্ছে 5 থেকে 60 ফুট পানির বুকে উচ্চতা বাড়ছে আপনার তা দেখি ঘটনাস্থলে। তো আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য আগে দেওয়া হয়েছে আগাম তথ্য, তাই সে অনুযায়ী পানিটা হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এই এলাকার মানুষ অর্থাৎ কুয়াকাটা, খেপুপাড়া, মোংলার উপর দিয়ে ভয়াবহ তাণ্ডব বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমালের। এখানকার সাধারণ মানুষ বলছেন তাদের ঘর বাড়ি তছনছ করে এই ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালিয়ে তাদের জীবনকে সর্বশান্ত করে দিয়েছে। দেশ টিভি, কুয়াকাটা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে বিভিন্ন এলাকায় ভেঙে গেছে বাঁধ। এতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। প্রবল ঝড়ে ভেঙে পড়েছে গাছপালা, উড়ে গেছে ঘরের চালা। প্রাণ বাঁচাতে সাইক্লোন শেল্টারে অবস্থান নেয় অনেকে। সেখানে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে ঘূর্ণিঝড়ে পটুয়াখালী, সাতক্ষীরা ও ভোলায় 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আপন অপু। রোববার রাত 9টার দিকে উপকূলে শুরু হয় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ ধারণ করে পরিস্থিতি। তুমুল বর্ষণ আর প্রবল ঝড়ে উপড়ে যায় গাছপালা, উড়ে যায় ঘরের চালা। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সমুদ্রে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে 5 থেকে 6 ফুট। বেড়ি বাঁধ ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে গেছে 24টি গ্রাম। ভোলার মনপুরা, দৌলত খান ও চরফ্যাশনে বাঁধ ধসে প্লাবিত হয়েছে অন্তত 25 গ্রাম। মেঘনার পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। উপকূলের 38,000 মানুষকে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। ঝড় তুফান হইতে আছে, এই গরু বাছুর আছে, আমরা এই কথা আমরা নিরাপত্তার লেগে আমরা আইসি সাইকেল সেন্টারে। প্রচুর ঝড় বৃষ্টি, তাই আশ্রয় কেন্দ্রে আছি, এখন নিরাপত্তায় আছি। চট্টগ্রামে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে প্রায় 10,000 মানুষকে। এছাড়া রাতভর চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক। ব্যাপকভাবে আমরা মাইকিং করছি এখান থেকে যেন ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে, যে আকবরশা, ফিরোজশা, মতি ঝর্ণা এলাকা, সেখান থেকে যেন বাসিন্দারা সরে যায়। এখানে কিন্তু হাজার হাজার মানুষ বসবাস করছে, তো এর মধ্যে উল্লেখযোগ্য অংশই কিন্তু আমরা সরিয়ে নিয়েছি। ঘূর্ণিঝড় রিমাল থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে বাগেরহাটের 70,000 মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র জড়ো হওয়ায় বাগেরহাটের 5 লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জে বাতাসের চাপ সবচেয়ে বেশি। রাত বাড়তে থাকায় দমকা হাওয়াও বাড়ে পুরো জেলায়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর উত্তরা মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল থেকে চলাচল করছে না মেট্রো রেল। এর আগে গেল শনিবার সন্ধ্যা 7টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সোয়া 1 ঘন্টা পর চলাচল শুরু হয়। দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল 7:10 ছাড়ে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল 7:30টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে রাজধানীতে বন্ধ রয়েছে মেট্রো রেল। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষেরা। এ নিয়ে আরও জানাতে আগারগাঁও স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইফতেখার রেজা। ইফতেখার, স্টেশনে যাত্রীরা এসেছেন কিনা এবং কি বলছেন তারা? ধন্যবাদ। আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আগারগাঁও মেট্রো স্টেশনে। মূলত আজকে সকালবেলা বিনা নোটিসেই মূলত মেট্রো রেলের সার্ভিস বা সেবা সেটি বন্ধ আছে সকাল থেকে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বা মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত এখনো একটি ট্রেনও যাতায়াত করেনি এবং যারা অফিসগামী যারা লোক রয়েছেন তারা মূলত এখানে এসে ভিড় করছেন এবং তারা এসে জানতে পারছেন যে আজকে মেট্রো বন্ধ। নোটিশ ছাড়াই বা বিজ্ঞপ্তি ছাড়াই তারা জানছেন, জেনে আবার কেউ দেরি করছেন বা কেউ কারো কোনো জরুরি যদি যাওয়ার থাকে তাহলে তারা ভিজেই আবার চলে যাচ্ছেন। তবে আমরা মেট্রো রেলে যারা যাত্রী আছেন, যারা এখানে সেবা প্রত্যাশী ছিলেন, তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারা আগে থেকে জানতেন কিনা। তারা আমাদের জানিয়েছেন যে তারা আগে থেকে জানতেন না এবং এই বিষয়টি আগে থেকে জানালে আজকে এই দুর্যোগপূর্ণ দিনে তারা বিকল্প কোনো ব্যবস্থা নিয়ে মূলত অফিসে গমন করত। তো এখন এই অবস্থায় তারা এখানে আটকে রয়েছে এবং বাইরে আমি আপনাকে যদি দেখাই যে মুষলধারে বৃষ্টি চলছে। এই মুষলধারে বৃষ্টির কারণে তারা এখান থেকে কোনো দিকে মুভ করতে পারছে না বা মুভ করলেও খুব কষ্ট করে বা ভিজেই তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং আগারগাঁ যে সিগন্যাল বা যে মোড়টি রয়েছে সেই মোড়ে সাধারণত এই সময়টাতে বা অন্যান্য সময়গুলোতেও তেমন একটি জ্যাম থাকে না, কিন্তু এই যে ফিরতি যে মেট্রো রেলের যারা যাত্রী রয়েছেন
যারা বিভিন্ন গন্তব্যে যেতেন তারা মূলত স্টেশন থেকে বের হয়ে আবার বাসে ওঠার চেষ্টা করছেন এবং দুইবার চেষ্টা করছেন যে এখান থেকে ব্যর্থ হয়ে আবার বাসের চেষ্টা করছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেশিরভাগ যারা যাত্রী রয়েছেন তারা মূলত ভিজেই এই মেট্রো রেলের সেবা নেওয়ার জন্য বা তাদের গন্তব্যে পৌঁছার জন্য স্টেশনে বা প্ল্যাটফর্মে আসছেন এবং তারা এখান থেকে ব্যর্থ হয়ে বা সেবা না নিতে পেরেই তারা ফেরত চলে যাচ্ছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আর যারা যাত্রী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি আগে থেকে যদি জানানো হতো তাহলে তারা বিকল্প ব্যবস্থা নিতেন বা আগে আরো সময় হাতে বেশি করে নিয়ে এই দুর্যোগপূর্ণ দিনে তারা এই পরিস্থিতিটি মোকাবেলা করতেন। এবং তারা অভিযোগ করছিলেন যে আগে না জানানোর যে বিষয়টি সেই বিষয়টি মূলত অব্যবস্থাপনা হিসেবেই তারা গণ্য করছেন। আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিনা এমন আমরা জিজ্ঞেস করেছিলাম বিভিন্ন যাত্রীর কাছে থেকে, যে যাত্রীরা প্ল্যাটফর্মে গিয়েছিলেন তারা মূলত জানিয়েছেন যে তাদেরকে আনঅফিসিয়ালি জানানো হয়েছে যে মেট্রো রেল মূলত বন্ধ রয়েছে সার্ভারের সমস্যার কারণে, মূলত বৈরী আবহাওয়ার কারণে নয়। এই বিষয়টি জানানো হয়েছে বিভিন্ন নিরাপত্তা কর্মী বা নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, নিয়ম কানুন যারা তদারকি করেন তারা মূলত এই বিষয়টি জানিয়েছেন। তবে ক্যামেরার সামনে বা অফিসিয়ালি সাক্ষাৎকার দিতে তারা সম্মত হননি। তারা মূলত বলেছেন যে সার্ভারের কারণেই এই সমস্যাটি দেখা দিয়েছে। তো আগারগাঁও রেলওয়ে মেট্রো স্টেশন থেকে এই ছিল সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, মেট্রো রেল বন্ধের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নানা দুর্যোগ সঙ্গী করে জীবন কাটছে উপকূলের মানুষের। স্থানীয়রা বলছেন সম্প্রতি যেসব ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে রিমালই ভয়াবহ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নানা ক্ষয়ক্ষতির কথাও জানান তারা। আরও জানাচ্ছেন আহাদ চৌধুরী। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ সঙ্গী করেই জীবন কাটছে উপকূলের মানুষের। স্মরণকালের মধ্যে সিডর আইলার মতো বিপর্যয়ে পড়তে হয়েছে তাদের। সবশেষ দুর্যোগ ঘূর্ণিঝড় রিমাল। স্থানীয়রা বলছেন সম্প্রতি যেসব ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে রিমালই ভয়াবহ। খুবই খারাপ। দুপুরের সময় তো পানি উঠছে দোকানের মধ্যে কোমরমান। চিররের পরে এরকম আর হয় নাই, আজকের এরকম হচ্ছে। আর দ্বিতীয়ত অনেক গাছগাছরা ভেঙে পড়েছে, ঘর দুয়ার গাছ পড়েছে অনেক কিছু। এই রাস্তায় যে দাঁড়াই এখন কথা বলতেছি, আপনি বলতেছেন এরকম কোনো পথ থাকতো না। বাসা থেকে আমরা আমাদের মা বাবা ভাই বোন যারা ছিল তারা আশ্রয় কেন্দ্রে চলে এসেছি। আমি আমার জীবনে এরকম ঘূর্ণিঝড় কখনো দেখিনি, তবে শুনেছি 2007 সালে সিডর হয়েছিল, তবে সেটা আমি দেখিনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নানা ক্ষয়ক্ষতির কথাও জানান তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং এরকম ঘূর্ণিঝড় আমরা আগে থেকে এখনো দেখিনি। এই যে অনেকদিন এরকম ঝড় এই মাত্র দেখলাম। স্বাভাবিক জোয়ার হচ্ছে 5 থেকে 60 ফুট পানির বুকে উচ্চতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য আগে দেওয়া হয়েছে আগাম তথ্য, তাই সে অনুযায়ী পানিটা হয়ে গেছে। একের পর এক দুর্যোগে বিধ্বস্ত উপকূল। আগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন এক ঘূর্ণিঝড় ভোগান্তি আরও বাড়াবে বলেই জানিয়েছে উপকূলবাসী। আহাদ চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, উপকূলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ অরিন। দর্শকরা জানে যে গতকাল কিন্তু রাত 9টার পর থেকেই রিমেলের যে প্রভাব সেটা কিন্তু খুলনা অঞ্চলে এবং উপকূলবর্তী এলাকায় পড়েছে। সারা রাত কিন্তু প্রচন্ড হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি, কয়রা উপজেলায় 3টি বেড়িবাঁধ ভেঙে কিন্তু নদীর পানি গ্রামে ঢুকে প্রবেশ করেছে এবং বেশ কিছু চিংড়ি ঘের কিন্তু প্লাবিত হয়েছে। পাশাপাশি খুলনার দাকোপ উপজেলার একটি বেড়িবাঁধ ভেঙেও কিন্তু গ্রাম প্লাবিত হয়েছে। এবং আমরা যদি একটু বলে রাখি যে সকাল 6টা পর্যন্ত কিন্তু 65 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কিন্তু খুলনা শহরে কিন্তু পানিতে রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পাশাপাশি গতকাল রাত থেকে টানা 5-6 ঘন্টা যে ঝড়ো হাওয়া বয়েছে, এই হাওয়ায় কিন্তু আপনার রাস্তাঘাটের উপর গাছপালা ভেঙে পড়েছে। এর পাশাপাশি
কিন্তু বিদ্যুতের যে ব্যাপারটা, বিদ্যুৎ কিন্তু রাত থেকেই নাই। এবং আপনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুলনায় এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। এবং আমরা এখন একটি যে এলাকায় এসেছি, এই এলাকায় দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি কিন্তু ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বাসার যে বেড়া ছিল, টিন শেড, সেগুলা ভেঙে গিয়েছে, গাছপালা বাড়ির উপর উপড়ে পড়েছে, বিদ্যুতের লাইন খসে পড়েছে। আসলে এরকম কিন্তু ঘটনা কিন্তু সারা উপজেলায় হয়েছে, বিশেষ করে কয়রা উপজেলা, দাপক উপজেলা এবং পাইকগাছা উপজেলায় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি। আমরা কথা বলেছি জেলা ত্রাণ কর্মকর্তার সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি। আমরা একটু কথা বলবো যে এই ভাইয়ের সাথে যে আসলে কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি হয়েছে একটু আমাদের বলবেন দর্শকদের। আসসালামু আলাইকুম। কালকে রাতের ঝড়ে আমার বাড়ির গাছ ভেঙে টিনের উপরে পড়েছে, তারপরে আপনার বেড়ামেরা ভেঙে গেছে, এই কারেন্টের তার মিটার সব ছিঁড়ে গেছে। এমন কি ক্ষয়ক্ষতি হয়েছে একটু বলুন আমাদের। ক্ষয়ক্ষতি হয়েছে আমার তার, ক্যামেরা, তারপরে আপনার ওই মিটার তার দিয়ে ছিঁড়ে গেছে, গাছপালা ভেঙে পড়ছে, আমার টিন বস্তায় গেছে, নষ্ট হয়ে গেছে। শুধু দর্শক আপনারা যেটা শুনতে পারলেন যে এরকম কিন্তু আমাদের খুলনার উপজেলার বেশ কয়েকটি উপজেলার একদম শেষ সীমানায় যেটা সমুদ্র এবং নদীর পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত, সেই এলাকাগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই আবহাওয়া অফিস থেকে কথা বলেছি, তারা বলেছে আজকে সারাদিনই কিন্তু খুলনায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি খুলনা জেলা প্রশাসনের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি। তারা এখন পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ নির্ধারণ করেনি, তবে তারা আমাদেরকে জানিয়েছে যে খুলনা জেলার কয়রা, পাইকগাছা এবং দাকব উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। এটা ছিল খুলনা থেকে রিমেল পরবর্তী যে সংবাদ, এটা সর্বশেষ তথ্য। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবারে জানাবো অন্য প্রসঙ্গ। নর্থ সাউথ গ্রুপ, যাদের প্রধান কাজ হাউজিংয়ের নামে কৃষি জমি, খালবিল ও জলাশয় দখল, প্রতারণা আর শক্তি প্রয়োগ করে জমিতে বালু ভরাট করে প্লট আকারে বিক্রি চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায় না এলাকার মানুষ। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্ব ধারাবাহিকের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। নর্থ সাউথ গ্রিন সিটিতে ঢুকতেই বাধার মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। ভেতরে ঢুকেই দেখা যায় বিশাল এক সাম্রাজ্য গড়েছে এই প্রতিষ্ঠানটি, যার বেশিরভাগই দখল করা। স্যারের সাথে কথা বলতে হবে ভাই, টাকা না দিয়ে আর কি মানে এই কাজ করতেছে। বোঝাগানে আছে 5 কাঠা, এটা বালু ফালাই দিছে। জমি আমাদের, কাগজ টাগজ আমাদের, সবকিছু আমাদের, ঠিক আছে, খালি যখন সবই আছে, কিন্তু আমাদের নাজি গিয়ে সবকিছু করছে। নর্থ সাউথ গ্রিন সিটি নামে পূর্বাচল রাজুক নিউ সিটির পাশে ভুলতা এলাকার শান্তিনগর, কৈরাবো, সোনাবো, মিরকিরিসাও, মাঝিপাড়া এবং মাছিপুর মৌজার বিশাল এলাকা দখলে নিয়েছে তারা। সাধারণ মানুষের 3 ফসলি জমি এবং জলাশয় দখল করে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দেওয়া হয়েছে গ্রিন সিটি। আর এই গ্রিন সিটিতে এখন 3 কাঠা, 5 কাঠা এবং 7 কাঠা আয়তনের প্লট বিক্রি করছে এই ভূমিদস্যুরা। অভিযোগ রয়েছে নর্থ সাউথ গ্রুপ প্রথমে নিজেরা কিছু জায়গা কিনলেও বেশিরভাগই দখল করা। আইনের তোয়াক্কা না করে 3 ফসলি জমিতে দিনে এবং রাতে সমানতালে বালু ভরাট করে চলছে ভূমিদস্যু প্রতিষ্ঠানটি। আমাদের জায়গা তো বালু ফেলছে, রাতের আধারে ফলায়, দিনে ফলায় না, এরা এগুলি করে ভরতেছে। আর জমি দখলের জন্য গড়ে তোলা হয়েছে 50 জনের বিশেষ বাহিনী। কেউ প্রতিবাদ করলেই ঝাঁপিয়ে পড়ে তারা, দেওয়া হয় মিথ্যা মামলা। মাঝি বেড়া হনাবো আহুয়াবো 50টা ফলাবান ফালে আমাকে গেটের ভিতরে গেট করে লাইছে, গেটের ভিতরে যাইতে দেয় না। ভয়বর্তী দেখায় মানুষের দল আছে গো, ক্যাটার ফালে বহুত মানুষ পাশে আছে। উল্টা মামলা দিয়ে এবং মানুষে জেল টেল দিয়ে মানুষের দূরের মধ্যে রাখছে। এসব বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে।
প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে জমি দখল এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা নিয়ে কথা হয় এক প্রকল্প পরিচালক ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে। পরিবেশের ছাড়পত্র পেয়েছেন আপনারা? কৃষি জমি থেকে ইন্ডাস্ট্রি বললাম না, একটা কোম্পানি যখন শুরু করে আপনার মিনিমাম একটা মিনিমাম একটা প্রপার্টি তৈরি হইতে হয়। আমরা তো করব হলো আবাসিক আসে নাই, তাহলে আবাসিকটা আপনি ভরাট করছেন কিভাবে? সবই প্রক্রিয়াধীন। অবৈধ কর্মকাণ্ডে বন্ধে রাজুক প্রতিষ্ঠানটিকে চিঠি দিলেও আমলে নেয়নি তারা, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজুক মুখপাত্র আশরাফুল ইসলাম। নগর পরিকল্পনা শাখা থেকে একটা পরিদর্শন টিম প্রকল্প এলাকা পরিদর্শন করবে এবং এই ধরনের যদি ব্যত্যয় কিছু পাওয়া যায় এবং কর্তৃপক্ষের আওতাধীন এলাকার অভ্যন্তর হয় সেখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেখানে উচ্ছেদ কার্যক্রম সহ অন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সরকারি অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই নর্থ সাউথ গ্রুপ এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 119টি স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার দায়রা জজ আসমা জগলুল হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার এই নির্দেশ দেন। জব্দের নির্দেশের পর সাবেক আইজিপির সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ৩৪ বছর ৭ মাসের চাকুরি জীবনে সাবেক আইজিপি বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেন ১,৮৪,৮৯,০০০ টাকা, কিন্তু সম্পত্তির মালিক হয়েছেন কয়েকশো গুণ বেশি। সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ইকো রিসোর্ট, স্ত্রী ও 2 মেয়ের নামে 6 কোম্পানি, ঢাকার অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছে বিঘার পর বিঘা জমি। শুধু 5 প্রতিষ্ঠানেই বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। সম্প্রতি বেনজির আহমেদের সম্পদ কেনার 83 দলিল ও 33 ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করতে আদালত আদেশ দেন। রোববার সাবেক আইজিপি তার স্ত্রী ও 2 মেয়ের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। আজকেও অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেনজির আহমেদের 119টা দলিলের সম্পত্তি ক্রয় করার জন্য এবং সেই সাথে ওনার একটা সঞ্চয়ী হিসাব, 3টে বিও অ্যাকাউন্ট, ওনাদের নামে 100% মালিকানাধীন 4টি কোম্পানি এবং ওনাদের শেয়ার বা মালিকানা আছে এরকম আরও 15টি প্রতিষ্ঠানের ওনাদের অংশ অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, নথি পর্যালোচনা করেছেন এবং 23 তারিখের আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তিসমূহ ক্রয় এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছেন। এসব প্রেক্ষাপটে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, সাবেক আইজিপি বেনজিরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অনুসন্ধানটা চলমানেরই একটি অংশ হলো আদালতে আবেদন এবং ফ্রিজ অর্ডারের আমাদের প্রেয়ার ছিল, যেটা আদালত সদয় হয়ে বিবেচনা করে আমাদেরকে দিয়েছে। আদালত একটা জায়গায় বলে দিয়েছে এই ফ্রিজ আদেশ যদি আমি এখন না করি, পরবর্তীতে যদি এগুলো রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয় তাহলে প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে। তদন্ত চলাকালে সাবেক আইজিপির আরও সম্পদ বা ব্যাংক হিসাব সামনে এলে সেসব জব্দ করবে দুদক। অনুসন্ধান কাজ চলাকালীন সময় যদি আরও কোনো প্রপার্টি আসে বা আরও কোনো যদি ব্যাংক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। কমিশন তদন্তকারী দলের রিপোর্ট যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে মামলা হবে কিনা, জানান খুরশিদ আলম খান। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরও থাকছে। জমে উঠেছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থীরা, প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই ভোটারের। দেশে চলমান আর্থিক সংকটের মধ্যেই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য প্রায় ৩৮১,৫৮ টাকায় ২৬১ নতুন জিপ গাড়ি কেনা হচ্ছে। গত 15 মে বেশ গোপনীয়তার সঙ্গে এজেন্ডাভুক্ত না করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয় যানবাহন অধিদপ্তরের গাড়ি কেনা চাহিদাপত্র। সেখানে অনুমোদন পাওয়ার পর মেলে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। বিস্তারিত আমেনা প্রণামের প্রতিবেদনে। করোনা মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে অর্থনৈতিক মন্দার ঢেউ বইছে দেশে। ব্যাংকের নাজুক দশা, রিজার্ভ কমার সঙ্গে আছে চরম ডলার সংকটও।
মোটামুটি স্পষ্ট, আসছে বাজেট হবে সংকোচনমূলক, কিন্তু এরই মধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল 261টি গাড়ি। এর মধ্যে ডিসিদের জন্য 61 আর ইউএনওদের জন্য 200টি গাড়ি বরাদ্দ করা হয়েছে। প্রতিটি জিপের দাম ধরা হয়েছে 1,45,00,000 টাকা। এর জন্য মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে 381 কোটি টাকা। গেল বছরের নভেম্বরে এই গাড়ি কেনার বিষয়টি অনুমোদন না করে ফিরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। এরপর 15 মে বেশ গোপনীয়তার সঙ্গে এজেন্ডাভুক্ত না করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয় প্রস্তাবনা। সেখানে অনুমোদন পাওয়ার পর মেলে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। মিৎসুবিশি পাজেরো স্পোর্ট কিউএক্স জিপের 461টি গাড়ি ক্রয়ের সরকারের কাছে 672 কোটি 34 লাখ টাকা চাওয়া হলেও মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে প্রায় অর্ধেক পরিমাণ টাকা। পরিকল্পনা মন্ত্রী বলছেন, অযথা দামি গাড়ি কেনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। একজন জেলা প্রশাসকের নাম যেহেতু বললেন এখানে পদবি দিয়ে, তাদেরও ঘোরাফেরা দরকার আছে। কাদেরকে দিচ্ছে, কি গাড়ি দিচ্ছে, এগুলো নিউজ করেন। যার অলরেডি গাড়ি আছে তাদেরকে সরকার দিচ্ছে কিনা থাকলে নিউজ করেন, এবং পদমর্যাদা অনুযায়ী যদি তাকে মার্সিডিজ বেঞ্জ দিয়ে দেয়, পোর্শ দিয়ে দেয়, সেগুলো পড়েন। কাজের গাড়ি যদি দেয়, এগুলো নিয়ে আমি তো মনে করি আপত্তির কিছু নাই। অর্থনৈতিক সংকটের এই সময়ে সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রশাসনের ব্যয় কমানো, প্রয়োজন হলে প্রশাসনের নতুন রিক্রুটমেন্ট বন্ধ করা যথেষ্ট। প্রশাসনের ব্যক্তি আর এদের ডিসিদের পেছনে, ইউএনের পেছনে এই সমস্ত নতুন গাড়ি কেনার কোনো দরকার নাই। আমার মনে হয় যা আছে এটা চলুক। এই যদি সে কৃচ্ছতা সাধন না করে ডিফিকাল্ট হবে, কারণ এইটার বোঝাটা, করের বোঝা সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে। বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি নাজুক থাকায় সরকারকে ব্যয় কমানোর পরামর্শ দেন সাবেক গভর্নর। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। তৃতীয় ধাপের উপনির্বাচন ঘিরে জমে উঠেছে ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার ভোটের মাঠ। গণসংযোগ, উঠান বৈঠক আর প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তবে হিসেব কষে জনপ্রতিনিধি বাছায় রায় দিবেন ভোটাররা। এদিকে ফেনীতেও 2 উপজেলায় চলছে জমজমাট প্রচারণা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। তৃতীয় ধাপের ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায়। 2 উপজেলায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন 24 প্রার্থী। লালমোহন উপজেলায় চেয়ারম্যান পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে 7 প্রার্থীর মধ্যে। এর মধ্যে 4 জনই ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিজয়ের ব্যাপারে আশাবাদী তারা। আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের সাথে আমার যে আর্থিক সম্পর্ক সৃষ্টি হয়েছে, তার উপর ভিত্তি করে আমি অনুভব করেছি এই অঞ্চলের মানুষকে আমি আরও বৃহত্তর পরিসরে তাদেরকে সেবা দিতে পারি। সেই কারণেই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ব্যাপক সাড়া আমি ভোটারদের কাছ থেকে পাচ্ছি। আমার খুব কাছাকাছি পায়, আমি তাদের খুবই ভালোবাসি। দেখানো ভালোবাসা না, মানুষ সহজে আমার সাথে যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারে। ভোটাররা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন, তারা চান যোগ্য প্রার্থী। তাই সুষ্ঠু নির্বাচন হলে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন তারা। এবার আমি নতুন ভোটার হয়েছি, এবার ভোট দিতে যাব, যাকে আমার ভালো লাগবে তাকে আমি ভোট দেব। উন্নয়ন করবো, হ্যারি আমরা চাই। সুষ্ঠু নির্বাচন হইলে আমরা ভোট দিতে যাইতে পারবো। আমরা নিজেদের ভোটটা নিজে কেন্দ্রে দেওয়ার মতো উপযুক্ত লোককে দেওয়ার মতো শক্তি আমরা চাই। 5 স্তরের নিরাপত্তায় ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্নের কথা জানান সহকারী রিটার্নিং অফিসার। আমরা একেবারে স্বচ্ছ, সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য যা যা কিছু দরকার, সার্বিক নিরাপত্তা থেকে শুরু করে আমাদের প্রশিক্ষণ, আমাদের কেন্দ্র ব্যবস্থাপনা সবগুলো আমরা সেভাবেই নিয়েছি, যাতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পারি। এদিকে আগামী 29 মে ফেনীর সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 8, ভাইস চেয়ারম্যান পদে 6 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 29 মে হবে তৃতীয় ধাপের উপনির্বাচনের ভোট গ্রহণ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। It's not away, they win. And it's a purple wave. 10 বছরের অপেক্ষার অবসান, আইপিএলে 3য় শিরোপা জিতল কলকাতা। এক পেশে ফাইনালে হায়দ্রাবাদকে হারালো 8 উইকেটে।
4 দিন পেরিয়ে গেলেও এখনও পাওয়া যায়নি এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত কোনো অংশ। জোর তদন্ত চালাচ্ছে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার রহস্যে জট খুলতে কলকাতায় ব্যস্ত সময় পার করছে হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির 3 সদস্যের প্রতিনিধি দল। গ্রেফতার আসামিদের তথ্য ও তদন্ত করে দ্রুত আনারের খণ্ডিত মরদেহ উদ্ধারের বিষয়ে আশাবাদী ডিবি প্রধান। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে চলছে তোলপাড়। খণ্ডিত লাশ উদ্ধারে কলকাতায় অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার সকাল থেকে প্রায় 4 ঘন্টা ধরে সাতুলিয়া এলাকায় অভিযান চালায় ভারতীয় সিআইডি তদন্ত পুলিশ। কিন্তু প্রবল বৃষ্টির আঘাতে চতুর্থ দিনের মতো ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে তারা। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্তে এদিন কলকাতা গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। নেতৃত্বে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে ঢাকা থেকে 3 সদস্যের প্রতিনিধি দল রওনা হয়। দুপুর 12টার আগেই তারা দমদম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে নিউ টাউন থানায় যান ডিবি টিম। এরপর সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করেন তারা। এরপর স্থানীয় সময় বিকেল 5টায় পশ্চিমবঙ্গের সিআইডি ভবনেও যান ডিবি টিম। এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হারুনুর রশিদ। অনেক তথ্যই আমরা দুই দেশের আদান প্রদান আমরা করেছি। আমরা পর্যায়ক্রমে ভিডিও থেকে শুরু করে আমরা সিসিটিভি অ্যানালাইজ এবং আমরা যে স্থানগুলি পরিদর্শন, বিভিন্ন বিষয়গুলি আমরা পরিদর্শন করার ইচ্ছা আমরা করছি। আনারের মরদেহ খুঁজে পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন ডিবি প্রধান। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলি থেকে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলো একটু আমরা যাচাই বাছাই করব। হত্যার মূল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানান হারুনুর রশিদ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মজিবুর রহমান। ইউটিউবে দেখে চাষাবাদ করে তার এই সাফল্য ব্যাপক সাড়া ফেলেছে মির্জাপুর এলাকায়। এই ধানের প্রতি মনের দাম প্রায় 22,000 টাকা। তার সাফল্য দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন চাষে। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে মির্জাপুর এলাকার কৃষক মুজিবুর রহমান। ইউটিউব দেখে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষে আগ্রহী হন তিনি। এরপর অনলাইনে অর্ডার দিয়ে বীজ সংগ্রহ করে কালো ধান চাষাবাদ শুরু করেন। বাড়ির কাছে 1 বিঘা জমিতে প্রাথমিকভাবে শুরু করেন চাষ। এখন ঘরে তোলার উপযোগী হয়েছে এ ফসল। কৃষক মুজিবুর রহমান জানান, অন্যান্য ধানের মতোই এ ধানের চাষ পদ্ধতি। 1 বিঘা জমিতে 18 থেকে 20 মণ ধানের আশা করছেন তিনি। ফলন ও বাজার দর বেশি হওয়ায় ভালো লাভের আশা তার। এই ধানটার বিষয়ে আমি যতটুকু আমি দেখলাম, পোকামাকড় সেরকম নাই। ধানটা পাকিয়ে গেছে, আমার কাছে গেছে আর কি। 1 সপ্তাহের মধ্যে কেটে নেবো, যে 25 মণের নিচে হবে না। আমি লাভের এটা দেখতে পাচ্ছি। কৃষক মুজিবুরের নতুন ধরনের এই ধানের আবাদের সফলতা দেখে স্থানীয়ভাবে উদ্বুদ্ধ হচ্ছেন অনেক কৃষক। আগামীতে চাষ করতে চান তারাও। তো এই হিসাবে দেখলাম, ফলন হিসাবে এবং দাম হিসাবে যেটা আমি ধারণা করলাম যে ধানটা আবাদ করা যেতে পারে, আমি উদ্বুদ্ধ হয়েছি এবং এই ধান আমিও পরবর্তীতে করবো চিন্তা ভাবনা করেছি। স্বাভাবিক আর 5টা জাতের মতোই চাষাবাদ খরচ, বাড়তি কোনো খরচ নেই, বরঞ্চ আরো প্লাস পয়েন্ট হচ্ছে যে এর কীটনাশক খরচটা খুবই কম। ধানটা দেখতে ভালোই লাগলো এবং যে আবাদ করেছে তার মুখে শুনলাম যে ধান ফলনশীল এবং আপনার চাল বিক্রি হয় কেজিতে 800 টাকা দরে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি এই ধানের আবাদ আমি করব। কৃষি বিভাগ বলছে, পুষ্টিগুণ সম্পন্ন ব্ল্যাক রাইস আবাদে বেশি লাভবান হওয়ায় বাড়বে এ ফসলের চাষ। আমাদের সাধারণ যে আপনার ধান থেকে চাল হয়, তার থেকে তার লাভটার পরিমাণ বেশি থাকবে এবং দেখা গেছে যে আমাদের অনেক কৃষক ভাই এটা আগ্রহী হচ্ছে। এটা যে ঔষধীয় গুণাবলী সম্পন্ন একটি ফসল এবং সেটি সকলের গ্রহণের ক্ষমতাটা থাকবে। ওষুধি গুণে ভরা এই ব্ল্যাক রাইস প্রতি মনের বাজার মূল্য প্রায় 22,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, আবারও ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গ। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ঘূর্ণিঝড় রিমাল তো উপকূল অতিক্রম করছে, এর প্রভাব কেমন দেখছেন আপনি সেখানে? ধন্যবাদ। আমি কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছি এবং যে বিষয়টি বলতে চাই যে এখন আসলে আপনার ঘূর্ণিঝড় যে রিমাল, সেই রিমাল আসলে প্রায় 15 ঘন্টার বেশি সময় ধরে বাংলাদেশ উপকূলের উপর দিয়ে অতিক্রম
গেছে, কিন্তু তার প্রভাব কিন্তু এখন কিছুটাও কমেনি। এবং আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে যেখানে অবস্থান করছি, আপনি লক্ষ্য করছেন এখানে কিছুক্ষণ পরপরই বৃষ্টির তীব্রতা কিন্তু বাড়ছে এবং বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু কোনো অংশেই কমেনি। 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে, যেটি আমরা গতকাল রাতেও লক্ষ্য করেছি। এই ধরনের গতিবেগ বাতাস বয়ে যাচ্ছে, দমকা থেকে জড়ো হওয়ার একই সঙ্গে বৃষ্টিপাতের মধ্য দিয়ে ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব সেটি কিন্তু প্রভাব সেটি কিন্তু এখনো বয়ে যাচ্ছে সমুদ্র উপকূলের উপর দিয়ে। আপনার কুয়াকাটা যে সমুদ্র সৈকতটি রয়েছে, আপনি জানেন যে গতকাল রাত অর্থাৎ ঠিক সন্ধ্যার পরপরই আসলে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হয় এবং সেটি প্রায় 14 ঘন্টারও বেশি সময় ধরে তাণ্ডব চলে। ঘুটঘুটে অন্ধকার এবং গভীর রাতে সেই ভয়াবহতা আমরা আসলে কিছুটা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু দিনের আলোতে হয়তো সেগুলো আমরা দেখাতে পারবো। সকাল থেকে আসলে আমরা লক্ষ্য করছিলাম ক্ষতিগ্রস্ত যেসব এলাকাগুলো, সেগুলো লক্ষ্য করছিলাম গাছপালা থেকে শুরু করে সবকিছু আসলে একেবারে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল। এবং আবহাওয়া অধিদপ্তর সকাল থেকে আসলে জানিয়েছে যে তারা ঘূর্ণিঝড় রিমাল যদিও কলকাতা পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের উপর দিয়ে এবং পশ্চিম বঙ্গোপসাগর হয়ে সেটি কলকাতার উপর দিয়ে বয়ে যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে। গতকাল রাত থেকে এটি যে ভয়াবহ তাণ্ডব চালিয়ে বাংলাদেশের পায়রা, মোংলা এবং কক্সবাজার, চট্টগ্রাম সহ 16টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, তার ভয়াবহতা এখনো কোনো অংশে কমেনি। কিছুটা বাতাসের যে গতিবেগ সেটা হয়তো 5 থেকে 10% কমেছে, কিন্তু এখনো কিন্তু সেই ভয়াবহতা কোনো অংশে কমেনি। তবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে, কিন্তু আমি এখনো যেখানে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে, এখানে এখনো কিন্তু দাঁড়িয়ে থাকা বেশ কষ্টসাধ্য। সাধারণ মানুষ, এখানকার স্থানীয় বাসিন্দা যাদের দোকানপাট রয়েছে, তারা আসলে তাদের ক্ষতিগ্রস্ত এবং ক্ষয়ক্ষতি হওয়া সেই দোকানপাট দেখতে আসছেন এবং উদ্ধার প্রক্রিয়ার অংশ নিয়েছেন। এবং অসংখ্য গাছপালা, ফসলি ক্ষেত সব নষ্ট হয়ে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে। আমরা একটু দেখাতে চাই এই দিকটা, সাগরের যে ভয়ঙ্কর রূপ গতকাল রাত থেকে আমরা সন্ধ্যা থেকে বলছিলাম, সেই ভয়ঙ্কর রূপ কিন্তু কোনোভাবেই কমেনি। এখন সাগরের যে ভয়ঙ্কর হয়ে উঠেছিল সাগর গতকাল সন্ধ্যা থেকে, সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং সাগরের এই ভয়াবহতা, এই তাণ্ডব এবং বায়ুর যে গতিবেগ, সেই গতিবেগের কারণে আসলে এখনো সেই ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এবং আপনি লক্ষ্য করছেন সাগরের পাড় জুড়ে যত গাছপালা রয়েছে, সেই গাছপালাগুলোর কি ভয়াবহ অবস্থা, এবং সেগুলো আমরা আমার ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই এবং আমরা কিছু মানুষের সঙ্গে কিন্তু কথা বলতে চাই। সাধারণ মানুষ যারা রয়েছেন এখানকার, আপনি জানেন যে 10 নম্বর সতর্কতা সংকেত জারি করার পরপরই পর্যটক মুক্ত করা হয়েছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই মূলত আপনার সঙ্গে। আপনি তো স্থানীয় বাসিন্দা, নিশ্চয়ই কি পরিস্থিতি দেখছেন গতকাল রাতে? গতকাল রাত্র সন্ধ্যার পরের থেকে দমকা হাওয়া, বই, বাতাস প্রচন্ড বেগে চলতে আছে, এখনো চলছে সারা রাত। আমরা মনে করছিলাম যে সন্ধ্যা রাত 12টার পরে কমে যাবে, কিন্তু আদৌ আসলে কমে না, আরো প্রচন্ড ভাবে বাড়তে আছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের এইসব লোকালয়? এখানে প্রচুর ক্ষয়ক্ষতি, যেন টিনের চালা টালা ওগুলো উড়াই নিয়ে গেছে, এগুলোই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাটের ব্যাপক গাছপালা ভাঙে পড়ছে, এরকম ব্যাপক অনেক ক্ষতি হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলতেন আমাদের, এবং এই ভয়াবহতা আপনারা বিগত 1 থেকে 1.5 দশকে দেখেছেন কিনা? আসলে আমি আসছি একটা ট্যুর থেকে এখানে আসছি দেখতে, তখন তৈরি আবহাওয়াটার জন্য আমাদেরকে আসলে নিষেধ ছিল দেখার জন্য। তারপরে খুব ইচ্ছা ছিল যে এই পরিবেশটা কেমন থাকে, কারণ এর গতিবেগ, বাতাসের গতিবেগ সমুদ্রে কেমন দেখায়, এটা দেখার উচ্ছ্বসিতভাবে আসলে আসে আমাদের। কিন্তু এটি একটি দুর্যোগকালীন, পর্যটক আসা নিষিদ্ধ এখন আসলে একরকম বলাই চলে, কারণ প্রাণহানির একটি সংখ্যা থাকে, হতাহতের একটি সংখ্যা থাকে। তারপরে এইরকম বাতাস এবং এরকম ঘূর্ণিঝড় গত 1 দশকে দেখেছি না, এরকম আসলে কখনো দেখা হয়নি আমার। ধন্যবাদ। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, কি পরিস্থিতি আপনারা গত 1 দশক বা 1.5 দশকে এইরকম ভয়াবহতা লক্ষ্য করেছেন কিনা, এবং ঘর বাড়িগুলোর কি অবস্থা? না, এরকম আমরা কখনো দেখিনি। আমরা এই এলাকারই, এরকম বাতাস গতি কখনো আমরা দেখিনি। আজকে খুব ভয়ানক অবস্থা। কালকে যেরকম ছিল, আজকে সকালেতে প্রখণ্ড বাতাস,
এরকম আমাদের এই জায়গায় বাড়ি, আমরা কখনো এরকম বাতাস পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অরিন, আপনি লক্ষ্য করছেন যে কতটা ভয়াবহভাবে আসলে বাতাসের তীব্রতা এখনো বয়ে যাচ্ছে অব্যাহতভাবে সাগর উপকূলে। আমরা আরো একটু সামনে দেখাতে চাই, এবং এই যে বাতাসের তীব্রতা আপনি আসলে গাছগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা তীব্র এবং ভয়াবহভাবে বাতাস বয়ে যাচ্ছে, সাগর কতটা উত্তাল সেটি নিশ্চয়ই আপনি ক্যামেরার মাধ্যমে লক্ষ্য করছেন। এবং এই ভয়াবহতা কিন্তু প্রায় 15 ঘন্টারও বেশি সময় ধরে অতিবাহিত হচ্ছে, এবং সবকিছু মিলিয়ে আসলে এটি আসলে আরো কয়েক ঘন্টা স্থায়ী হবে সেটি আসলে বলা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এবং আমি আসলে এখন পর্যন্ত এই আমার কাছে আবারও যুক্ত হব এই ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহতা বা ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বহু জায়গা লণ্ডভণ্ড। ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে পশ্চিমবঙ্গের উপকূলীয় অনেক এলাকা। টিনের চালা উড়ে ও গাছ ভেঙে বন্ধ যান চলাচল। রাতভর টানা বর্ষণে বিপর্যস্ত কলকাতা, হাওড়া ও হুগলি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রিমাল শক্তি হারালেও সোমবার দুপুর পর্যন্ত কলকাতা ও পাশের জেলাগুলোয় অতি ভারী বর্ষণ চলবে। আরও জানাচ্ছেন লুৎফর কবির। রোববার রাত 8:30টার দিকে শক্তি সঞ্চার করে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলের স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমাল, যেখানে সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় 100 থেকে 135 কিলোমিটার। রাতভর প্রবল ঝড় বৃষ্টি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও অনেক জেলায়। প্রতিবারের মতো এবারও বুক চিতিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে দেখা যায় সুন্দরবনকে। সময় বাড়ার সঙ্গে ধীরে ধীরে এগোতে থাকে রিমাল। এবারের ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী জনপদে ক্ষয়ক্ষতি সর্বোচ্চ কমিয়ে আনতে সতর্ক ছিল প্রশাসন। আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে বিপর্যস্ত রায়দিঘি, কলকাতা, হাওড়া ও হুগলি। কিছু কিছু জায়গায় গাছ ভেঙে অবরুদ্ধ রাস্তাঘাট। সোমবার সকালেও একই চিত্র, কিছু জায়গায় খুঁটি ভেঙে বন্ধ বিদ্যুৎ সংযোগ। দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের আভাস দিয়েছে আলিপুর। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, জনজীবনে ভোগান্তি কমিয়ে আনতে সড়কে পড়ে থাকা গাছ ও বিদ্যুৎ সংযোগ মেরামতের চেষ্টা চলছে। এদিকে ঘরের কার্নিশ ভেঙে হতাহতেরও খবর পাওয়া গেছে কলকাতায়। সোমবার ঘূর্ণিঝড় ধীরে ধীরে রূপ নেবে গভীর নিম্নচাপে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণ থেকে উত্তরবঙ্গে ভারী ও অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে কয়েক জেলায় সতর্কবার্তা জারি রেখেছে রাজ্য সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।